নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে নিয়ে আসছিলেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে, অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি গতকালকে এই বক্তব্যটি দিয়েছেন তিনি। অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। তিনি আগেও বিএনপির শীর্ষ স্থানীয় আমি এই জন্য বলছি আমি একটা বিষয় বলতে চেয়েছিলাম। এখন যেহেতু আপনি একটা নতুন একটা বিষয় তুললেন, এই যে বাংলাদেশের এই পরিবর্তনকে তো ভারত ভালোভাবে মেনে নেয়নি, তাই না? এখন ভারত বা দিল্লির সরকার এই দেশে বিভিন্ন রকম বয়ান ছাড়ছে আমাদের দেশকে অস্থিতিশীল করবার জন্য, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হতে পারে এই জন্য বিভিন্ন বয়ান ছাড়ছে। সেই বয়ানগুলো যখন ভারতের প্রথম টার্গেট যে বিএনপি যদি কোনো বক্তব্য দেয় সেই বক্তব্যের সাথে একমত হতে হবে, তাহলে কি হলো? ভারত বিরোধী মনোভাব কিন্তু বাংলাদেশে বিরাজ করছে। তাহলে কি জনগণকে বিএনপিকে ভারতের গায়ে ভারতের ট্যাগিং করে দিয়ে বিএনপিকে মেলাইন করা যাচ্ছে। আপনি দেখবেন বিএনপি যদি কোনো বয়ান দেয়, তার স্বতঃস্ফূর্ত বয়ান, ওটাকে ভারত কোনো না কোনোভাবে সার্টিফাই করে। তার মানে কি? যে আমাদেরকে ট্যাগিং লাগানো হচ্ছে। তাদের লাগালে কি জনগণ আমাদেরকে সাথে মুখ ফিরিয়ে নেবে, তাই না? এখন আমি দেখলাম যে বিএনপি যখন এই জিনিসটা বুঝতে পেরেছে, জনগণ যখন বুঝতে পেরেছে, ভারত এখন অন্য খেলায় নেমেছে। অন্য অন্য রাজনৈতিক দলকে দিয়ে তাদের বিভিন্ন বয়ান, যেমন পিআর পদ্ধতির একটা বয়ান ভারতই ছেড়েছে এবং যারা বলছে তারা ওই এজেন্ডাটাই বহন করে। কারণ পিআর পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন আদৌ অনুষ্ঠান সম্ভব কিনা এটা আপনারা সবাই জানেন, এই আলোচনায় আর যাচ্ছি না। এখন এই 10 ট্রাক অস্ত্রের কথা নাসিরুদ্দিন পাটোয়ারি, এটি অনেক পুরাতন একটা ঘটনা এবং এইটার যে পলিটিক্যাল এবং যদি কোনো কারণ থেকেও থাকে বা এর পেছনে কোনো বাণিজ্যিক কারণ বা অন্য কোনো আপনার এই যে অপরাধ এর কোনো কারণ থেকেও থাকে, সেগুলো তো উনি জানেন না। তাহলে ওনাকে কেউ বলেছে, যে বলেছে সে নিশ্চয় ভারতের স্পাই হবে। অর্থাৎ ভারতের একটা বয়ান তিনি এখন ফ্রি করলেন। এইটা নিয়ে আমি এত স্বল্প পরিসরে আলোচনা করতে চাই না। আমি এখন যে জায়গাটা শরীফবাই জায়গাটা আসতে চাচ্ছি, যে নাসিরুদ্দিন পাটোয়ারি এরকম ডেমাগগ বক্তৃতা কে বলে, আমি জানি না ওই ডেমাগগ সম্বন্ধে ওর আইডিয়া আছে কিনা, যে একটা পপুলিস্ট কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। ওই কথাটার অর্থ সে জানে না, কিন্তু সে বলে ফেলছে। পেছনের থেকে কেউ বলাইছে, অথবা তিনি চিন্তা করছে এই কথাটা বললে অনেকে খাবে, অনেকে তার ভিউজ বাড়বে। কিন্তু সেটি অসম্মানজনক বক্তব্য কোন রাজনৈতিক দলের থেকে আসা। এটা তো তার ব্যক্তিগত কথা বলেছেন, অশোভনীয়তা, মানুষটাকে এই জন্য মানুষটাকে নিন্দাও জানিয়েছে, ঘৃণাও করেছে, তাকে প্রতিবাদও করেছে, বুঝছেন? এই এবং সে পলিটিক্সে খুবই একটা ইনফ্যান্ট ক্যারেক্টার। কারণ তার পলিটিক্যাল বয়স বা কত, একটা কথা সে বলছে, ডেমাগোগি ভাষায় একটা কথা বলছে। কথা হলো যে আমরা জুলাই গণ অভ্যুত্থান, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তির পরাজয় হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদ বা মাফিয়া শক্তির পরাজয় হয়েছে না? এই শক্তি আর কখনো ফিরে আসার সম্ভাবনা আমি দেখি না। যারা চেষ্টা করছেন আনার, তারাও শত চেষ্টা করে আনতে পারবেন না। কারণ এই পরাজিত শক্তি পাকিস্তান আমাদের কাছে আনার চেষ্টা করছে। আমাকে একটু শুনে, পাকিস্তান আমাদের কাছে পরাজিত হয়েছে, অনেকবার বয়ান তৈরি করা হয়েছে, আবার দেশকে পাকিস্তান বানানো হচ্ছে। আসলে এটা কি সম্ভব? কখনো আর পাকিস্তান বানানো সম্ভব? তো যে মাফিয়া পরাজিত হয়েছে, যে আওয়ামী অপশক্তি বিদায় হয়েছে, এই অপশক্তি আবারও ফিরে এসে রাজনীতি করা বা রাজনীতির ময়দান দখল করা, এটা আমার কাছে একটা অসম্ভব ব্যাপার মনে হয়। পুরো জাতি তাদের প্রত্যাখ্যান করেছে। কিন্তু যারা আনার চেষ্টা করছে তাদের অন্য একটা এজেন্ডা আছে, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এজেন্ডা। আমি বলছি যে শূন্যস্থান তৈরি হয়েছে এই আওয়ামী লীগের বিদায়ের ফলে। আমরা সবাই ভেবেছিলাম যে এখানে একটা রাজনৈতিক দল, মানুষ বলে তৃতীয় শক্তি, বলে না? আমি বলছি তৃতীয় শক্তি, তার দ্বিতীয় শক্তিও তৈরি হতে পারত, তাই না?
একটা দ্বিতীয় শক্তি তৈরি হতে, যদি তারা একটা রাজনৈতিক বয়ান তৈরি করতো। কোনো রাজনৈতিক বয়ান তো তৈরি করলোই না, বরং কি করলো, তারা সরকারের সাথে যোগ দিল। সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি প্রথমে বলছি এটা। এবং সরকারের বিভিন্ন কমিটিতে, শরীফ ভাই যেটা বললো, বিভিন্ন কমিটিতে, আপনি আমাদের জেলা কমিটির যে ক্রীড়া সংস্থাগুলো আছে, যে আইন কমিটি আছে, আরো কি কি কমিটি একটা জেলায় থাকে, সব জায়গায় ছাত্রদেরকে প্রতিনিধিত্ব দিতে হবে, সব জায়গায়। শরীফ ভাই তো বললো যে কি কোনো পোর্টের অ্যাসোসিয়েশনের পর্যন্ত তারা মেম্বার হয়ে গেছে। এই যে তাদেরকে লোভ দেখালো সরকার, বিভিন্ন কমিটি তাদেরকে মেম্বার করতে হবে। সে ম্যাচুরিটি থাকুক আর না থাকুক, অভিজ্ঞতা থাকুক আর না থাকুক, সেইটা তাকে দিয়ে দেওয়া হলো। মানে সরকার নিজস্ব লাঠিয়াল বাহিনী তৈরি করলো। অথচ এই যে এনসিপি নামক যে রাজনৈতিক দলটি গঠন করলো, তারা সেই এনসিপি যে রাজনৈতিক বয়ান তৈরি করতো, আজকে যদি একটা রাজনৈতিক জনপরিসরে তারা তাদের কার্যক্রম চালাতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশের তৃতীয় শক্তি বলে যে কথা হয় তার দরকার ছিল না, তারাও দ্বিতীয় শক্তি হয়ে উঠতে পারতো এবং গণতন্ত্র আরো ভাইব্রেন্ট হতো, তাই না? কিন্তু আমি দেখলাম এই যে নতুন যে রাজনৈতিক দলটি গড়ে ওঠার সম্ভাবনা ছিল, তারা নিজেরা স্বতন্ত্র কোনো রাজনৈতিক না হয়ে অন্য একটি রাজনৈতিক দলের ভাবশিষ্যে পরিণত হয়েছে। দেখবেন আপনি, শরীফ ভাই কিছুটা বলেছে, তারা নিজেদের স্বতন্ত্র বোধটা, যে এত বড় একটা শূন্যস্থান তৈরি হলো, সেই শূন্যস্থানে নিজেরা একটা রাজনৈতিক বয়ান তৈরি করে, রাজনৈতিক ডিসকোর্স তৈরি করে, একটা ফিলোসফি দিয়ে, ইডিওলজি দিয়ে মানুষকে আকর্ষণ করতে পারতো। অনেক লোক তাদের সাথে রাজনীতি সম্পৃক্ত হতো, যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের 34 দিনে তাদের অসামান্য সাফল্য রয়েছে, তাই না? জি। সুতরাং তারা এটাকে বেস করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারো। এটা বিএনপিও মনে মনে চেয়েছিল যে একটা বাংলাদেশের গণতন্ত্র ভাইব্রেন্ট করতে গেলে একটা শক্তিশালী বিরোধী দল দরকার। এটা তো কেউ অস্বীকার করতে পারে না। বিএনপি সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারে যে একটি শক্তিশালী বিরোধী দল থাকলে আমরা ভবিষ্যতে গণতন্ত্রের পথে আরো বেশি উত্তীর্ণ হব, বৈদেশিক শক্তির সমস্ত চাপ থেকে আমরা মোকাবেলা করতে পারবো। কিন্তু আমি দেখলাম এই শক্তিটা নিজেরা কোনো রাজনৈতিক দল না হয়ে অন্য একটি রাজনৈতিক দলের ভাবশিষ্যে পরিণত হয়ে যাচ্ছে। এটা আমার ভাবতেও লজ্জা লাগছে যে ছাত্র রাজনীতি করে বেড়ে ওঠে একজন ছাত্র, সে নিজে একটা রাজনৈতিক বয়ান তৈরি করবার যে সুন্দর অপরচুনিটি, যে ক্ষেত্র তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রে সে আরেকজনের আপনার ওই যে মানে দ্বিতীয় ব্যক্তি বা ক্লায়েন্ট বা মক্কেলে পরিণত হচ্ছে। এইটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এবং দেখবেন এই যে বললাম যে আরেকজনের ভাবশিষ্য, এদের সবার একটা পরিকল্পনা, ইনক্লুডিং এই বর্তমান ঐক্যমত কমিশন, আলী রিয়াজের নেতৃত্বে, এদের সবার একটা পরিকল্পনা হলো যে আগামীতে যে সরকারটা গঠন হবে, সেই সরকারে যেহেতু তারা যেতে পারবে না, তার ন্যাশন ওয়াইড দল হিসাবে তারা এখনো গড়ে ওঠেনি, নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ আসনে হয়তোবা তারা জিতবে না, মানে এটা আমি সুতরাং ওই সরকারকে যদি দুর্বল করা যায় তাহলে হবে কি, পরবর্তীতে হয়তোবা সে যেতে পারবে। কিন্তু ওই সরকার দুর্বল হলে যে বাংলাদেশের গণতন্ত্র বা 24-এর গণ অভ্যুত্থান মুখ থুবড়ে পড়বে, এই আপনার ফোরসাইটেড এই দূরদর্শিতা তাদের নেই বিধায় তারা, আমি দেখলাম, অথবা এই ঐক্যমত কমিশনের আলী রিয়াজ সহ সবাই কারো না কারো এজেন্ডা বহন করছে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করে আফগানিস্তানের হামিদ কারজাই মার্কা সরকার বা আব্দুল ঘানি সরকার ওই ইরাকের যদি করা যায়, তাহলে বাংলাদেশে ওনারা কার এজেন্ডা বহন করে কার পারপাস। ভাই, আমি বুঝতে পেরেছি আপনার বক্তব্য।